সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ছাত্রনেতা ও জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাভেদ পাটোয়ারি। জাভেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। যে বিষয়টি প্রথমেই আনতে চাই সেটি হচ্ছে, আপনি যেহেতু জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন, তো সেই হিসেবেই প্রশ্নটি, সেটি হচ্ছে জিয়া স্মৃতি পাঠাগার সারা দেশে রয়েছে নাকি? হ্যাঁ, জিয়া স্মৃতি পাঠাগার সারা দেশে আছে, এখন আরো বিস্তৃত হচ্ছে। এটা জিয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৬ষ্ঠ তলায় অবস্থিত একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে প্রায় ২.৫ থেকে ৩ হাজার বই আছে। আর এটা এখন ফ্যাসিস্ট আমলেই সারা প্রায় ২৫টা জেলার কার্যক্রমে ছিল। এখন আপনার এর কার্যক্রম সারা দেশে বিভিন্ন জেলা এবং উপজেলায় চলছে। আর এই পাঠাগারের প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের বিএনপির মহাসচিব, এই এটার প্রধান উপদেষ্টা। জি, ধন্যবাদ। আর আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বিএনপির নামে নানা চাঁদাবাজি, মাদক ব্যবসা, মামলাবাজি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এই ৫ই আগস্টের পরে যখন আপনার এই ফ্যাসিস্টরা পালিয়ে যায়, এরপরে মানে আপনার ইচ্ছাবশত হোক, প্রতিশোধ পরায়ণ হয়ে অনেকেই অনেক ধরনের কাজের সাথে জড়িত হয়েছে। আমরা বলবো না যে তখন হয়নি। হওয়ার পরে যখন এগুলা বাড়ছে, তখন বিএনপি থেকে এটা কিন্তু ব্যাপকভাবে আপনার প্রতিরোধ করা হয়েছে এবং সারা দেশে একটা সেল গঠন করা হয়েছে, যেখান থেকে অভিযোগ এসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বহিষ্কার করা হয়েছে, প্রায় ৭,০০০ এ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। আপনি দেখলে হয়তো এখানে অনেকে অনেক আপনি বলতে পারেন যে সংখ্যায় ৭,০০০, কিন্তু একটা দলের ৭,০০০ কর্মী বহিষ্কার করা, এটা কিন্তু আপনি চারটিখানি কথা। এরপর যখন বহিষ্কার করা হলো, বহিষ্কার করার পরে কিন্তু আপনার এখন কিন্তু চাঁদাবাজি খুব যে আছে, এটা কিন্তু মানে বলা ঠিক হবে না। এখন আর আগে এরকম নেই। তবে প্রথম কয়েক মাস, ১-২ মাস এটা খুব অহরহ ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটাকে কঠোরভাবে এর প্রতিরোধ করার চেষ্টা করেছেন। না, সেটা ঠিক আছে, প্রতিরোধ করা হচ্ছে বা আপনার বহিষ্কার করা হচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা মানে শুনতে পাই বা জানতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড অনেকে করছে। আমি একটু বলি, ধরেন ৭,০০০ লোককে বহিষ্কার করা হলো একটা দলে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এমনকি বিএনপির অনেক নেতারা বাদী হয়ে কিন্তু মামলা করেছে। মামলার প্রেক্ষিতে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কারা নেবে? পুলিশ প্রশাসন। এখন যেহেতু সরকার কি বিএনপি, সরকার তো বিএনপি না, সরকার হচ্ছে আপনার ইউনূস সরকার। তারা যাদের বিরুদ্ধে যে বিএনপি মামলা দিয়েছে, বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা বিএনপির লোকেরা আবার মামলাও করে দিয়েছে। তারপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না, ব্যবস্থা নিচ্ছে না। সেটার দায় কি বিএনপি কে নিতে হবে? এটা দায় তো বিএনপি না। যদি কখনো বিএনপি ক্ষমতায় আসলে যদি এই ধরনের কর্মকাণ্ড হয়, বিএনপি যদি তখন কোনো ব্যবস্থা না নেয়, তখন এই প্রশ্নটা আপনারা তুলবেন যে অন্যায়কারীকে বিএনপি আপনার প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এখন তো বিএনপি যেহেতু এখন ক্ষমতায় নেই, সেহেতু এটা বলাটা আসলে এটা বিএনপিকে একটা ব্লেম দেয়া মাত্র। ধন্যবাদ। আমি আপনার ওই আলোকে বলছি, যেমন আপনারা বলছেন মনিটরিং সেল বা আপনাদের এখানে অভিযোগ দাখিল করা, অভিযোগ জানানো। এখন দেখেন অনেকে ভয়ে ভীতিতে বা অনেক কারণে সেই অভিযোগটা পাঠাতে পারছে না বা যেতে পারছে না, সাহস পাচ্ছে না। সেই ক্ষেত্রে কি ঘটনাটা কি আসলে কি অসত্য হয়ে থাকবে? ঘটনাটা ঘটেছে, কিন্তু তারা দেখা গেছে যে অভিযোগটা ভয়ে জানাতে পারছে না। সেই ক্ষেত্রে করণীয় একটু আমি একটা বলি, যেখানে ৭,০০০ লোক বহিষ্কার করা হয়েছে, এটা হলো বহিষ্কার। আর ৭,০০০ লোককে বহিষ্কার করা হয়েছে মানে যে ৭,০০০ লোকের বিরুদ্ধে অভিযোগ করছে, বিষয়টা এখানে অভিযোগ করছে ১৫ থেকে ১৬,০০০ লোকের বিরুদ্ধে। অনেকের বিরুদ্ধে তদন্তে আসে, দেখা যায় যে
দেখা গেল যে সে আসলেই অপরাধের সাথে প্রকৃতভাবে সে জড়িত, অনেকে আংশিক জড়িত ছিল, তাদেরকে শোকজ করা হয়েছে। এখন অভিযোগকারীর যদি 14-15 হাজার অভিযোগ পড়ে থাকে, তাহলে এটা তো কেউ না কেউ এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনি কি একটাও ঘটনা শুনেছেন যে বিএনপির কোন নেতার বিরুদ্ধে অভিযোগ করার পরে যিনি অভিযোগকারী তার বিরুদ্ধে মানে তিনি কোনো হেনস্থার শিকার হয়েছেন বা তাকে কোনোভাবেই লাঞ্ছিত করা হয়েছে বা কোনো এরকম কোনো ঘটনা শুনেছেন? না, এরকম যদি ঘটনা আমরা শুনতে পাই। হ্যাঁ, যদি শুনে আসেন তাহলে আমার এটা বুঝতে হবে, তাহলে নির্ভয়ে বিএনপি অফিসে যেই কেউ কোনো অন্যায়কারীর বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি কথা, সেটি হচ্ছে যে যে কেউ, যে কোনো সাধারণ মানুষ বিএনপির কোনো নেতা কর্মী যদি কোনো অন্যায় করে থাকে, সেই ক্ষেত্রে বিএনপির অফিসে অভিযোগ জানালে নিশ্চয়ই তারা এটার ব্যবস্থা গ্রহণ করবে। এই যে এই যে এই যে চাঁদাবাজি বা এই যে বিভিন্ন ধরনের অভিযোগের কথা শোনা যাচ্ছে, এসব কারণে কি বিএনপির ভোট কমছে বলে আপনি মনে করেন? দেখুন, বিএনপি যেভাবে ব্যবস্থা নিয়েছে, এরপরেও ধরেন পুরনো একটা ঘটনা, আপনার অনেক পুরনো একটা ঘটনা, ওই যে আরো ধরেন 1 বছর আগে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায় তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পরে তো এইটা ভোট কমার কোনো ইয়া হইতে পারে না। হ্যাঁ, আবার দেখেন অনেক জায়গায়, যেমন আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, যেমন আমাদের দেলোয়ার হোসেন, মৌলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ছেলে শামীম সাইদ, বিএনপি থেকে বহিষ্কার করা হলো চাঁদাবাজির দায়ে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে। তার সাথে শুধু তাকে না, তার সাথে আরো কয়েকজন কর্মী সহ। সেখানে দায়িত্বশীল জায়গা থেকে শামীম সাহেব কি করলো, বিএনপির ওই বহিষ্কৃত চাঁদাবাজকে তাদের দলে যোগ দেওয়া। এইটা তো এই ধরনের ঘটনা তো বিএনপি প্রশ্রয় দিচ্ছে না, আর ওনারা বিএনপির বহিষ্কৃত চাঁদাবাজদেরকে নিয়ে তাদের দলে যোগ দিচ্ছেন। এটা খুবই দুঃখজনক। যাই, তারপরে দোষটা যদি শুধু বিএনপির থাকে, তাহলে আমার আর আসলে বলার কিছু নাই। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি করে এখন আবার বিএনপির 20 টাকার ফর্ম পূরণ করে দেখা গেছে যে নানা চাঁদাবাজি বা নানান হুমকি ধুমকি মানুষকে দিচ্ছে। এই ধরনের লোকদের ব্যাপারে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করছে? দেখুন, বিএনপি একটা বড় দল। প্রতি বছর বিএনপির একটা কর্মশালা হয়, সেটা হচ্ছে সারা দেশে এই সদস্য সংগ্রহ করা। তো এই সদস্য সংগ্রহ করতে গেলে এটা কোনো যে আপনি বিএনপি পরিবারের ছেলে শুধু আপনি ফর্মটা পূরণ করতে পারবেন, বিষয়টা এটা না। বিএনপি ওই ধরনের দল না, বিএনপি হচ্ছে আফম জনসাধারণের দল। এখন একটা লোক কবে সেই জাতীয় পার্টি করছে বা অন্য কোন দল করছে, এটা তো বিএনপি ইনস্ট্যান্ট জানতেছে না, আসতেছে দলের একজন পরিচিত শুভাকাঙ্ক্ষীর সাথে আসছে, আইসা সে একটা ফর্ম পূরণ করছে। ফর্ম পূরণ করার পরে যদি সে মনে করে আমি বিএনপি, আমি সব করব, তাহলে এর বিরুদ্ধে তো অবশ্যই বিএনপি ব্যবস্থা নেবে। তবে সেজন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনারা সুনির্দিষ্ট, আমি তো আগেই বলেছি যে বিএনপির অভিযোগ সেল আছে, অভিযোগ সেলে অভিযোগ দিলেই বিএনপি এটা অবশ্যই ব্যবস্থা নেবে। কারণ কোন অপরাধীর জায়গা অন্তত পক্ষে বিএনপিতে নেই, এবং আগামীর বিএনপিতেও এটা হবে না। বিএনপি একটা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর বাংলাদেশ হবে, এটা হবে সুশাসনের জন্য বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সংস্কার নিয়ে বিএনপির ভাবনা কি? অনেক দল অভিযোগ করছে বিএনপি সংস্কার চায় না বা সংস্কার করবে না। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। আমি বলবো অভিযোগকারীদের মুখে চুনকালি পড়ুক। কারণ এটা কেন বলছি, সংস্কার শব্দটা এনেছে বিএনপি। বিএনপি ভিশন 30 দিয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে জনাব তারেক রহমান দিয়েছিলেন সম্ভবত 27 দফা। তারপরে আবার যুগপৎ আন্দোলনের যত সঙ্গী আছে তাদের সাথে বসে আলোচনা করে, কাটছাট করে, অনেকগুলো যুগপৎ আন্দোলনে কিন্তু একটা দুইটা দল ছিল না, এখন অনেকগুলো দল ছিল। অনেকগুলো দলের সাথে বসে তারপরে বিএনপি দিয়েছে 31 দফা। 31 দফার চাইতে বড় সংস্কার বাংলাদেশে আর কোনটা, সেটা আপনি আমাকে যদি দেখান। আসলে বাংলা এই যে এখন ঐক্যমত্য কমিশনের যে সংস্কার বলা হচ্ছে, আমাদের নতুন দল, আমাদের ছোট ভাইদের দল, এই আমাদের সহযোদ্ধাদের দল, যারা আমাদের সাথে একসাথে জুলাই আন্দোলন আমরা একসাথে করেছি, সেই জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা আছেন, জুলাই যোদ্ধা নিয়ে ব্যানার যারা নেতৃত্ব দিয়েছেন ব্যানারে, তাদের একটা দল।
এখন তারা যদি মনে করে আমরা এত বড় একটা সংস্কার দেওয়ার পরেও তারা আমরা সংস্কার মানি না, এরপরে এটা আসলে ৩১ দফা সংস্কার দাবি দেওয়ার পরেও বিএনপির আর অন্য কোনো সংস্কার আসলে বিএনপির পক্ষে প্রয়োজন ছিল না। তারপরেও সকল দল এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধরে রাখার জন্য একটা জায়গায় যাতে প্ল্যাটফর্মে সবাই থাকে, কেউ যেন কখনো মানে লাইনচ্যুত না হয়ে যায়, কেউ যেন বিএনপি কে বলতে না পারে যে না বিএনপি খারাপ, বিএনপি আরেকটা আওয়ামী লীগ বিরোধী, বা বিএনপি বড় দল, বিএনপি সবকিছু কর্তৃত্ব নিচ্ছে, এই ধরনের যাতে মানসিক ভাবে তারা যেন কোনোভাবে ইয়াতে না থাকে, শুধুমাত্র সেই জন্য এই ঐক্যমত্য কমিশনে বিএনপি বারবার গিয়েছে। গিয়ে আপনারা সব দেখেছেন, সবকিছু দেখেছেন। এরপরে যদি আপনি বলেন যে এই যে ছাড় দেওয়ার মানসিকতা বিএনপির, এত বড় দল হিসেবে বিএনপি যে পরিমাণ ছাড় দিয়েছে, এনসিপি এত একটা ছোট দল, তারপরে জামাত তাদের সাথে একটু বড় দল, তারপরে আপনার এই যে চরমোনা, এই যে অনেকগুলো দল আছে, তারা বিএনপির সবগুলো দল মিলেও বিএনপির অর্ধেক সমান না, কিন্তু ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু অর্ধেকের বেশি ছাড় দিয়েছে। কারণ এরপরেও যদি কেউ যদি বলে যে আমি বিএনপি সংস্কার করবে না বা সংস্কার করতে রাজি না, তাহলে এইটা হচ্ছে তাদের আসলে দৈন্যতা, অথবা তারা নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া এখন যে ক্ষমতাটা ভোগ করছে, এই ক্ষমতা ভোগের জায়গা থেকে তারা এটা ছাড়তে চাচ্ছে না, বিদায় মূলত তারা এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি এটাকে মূলত প্রোপাগান্ডাই বলি। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কতটুকু, এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত আশা করি ইনশাল্লাহ বিএনপি এখন পর্যন্ত বিএনপি অতীতে দুইবার পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিল, আরেকবার আংশিক ক্ষমতায় ছিল। তো পূর্ণ মেয়াদে যে দলটা ক্ষমতায় ছিল, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, হ্যাঁ, এরপর আবার এই পূর্ণ মেয়াদে নির্বাচিত দুইবার তিনবার জিয়া রহমান যখন দলটা প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে উনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন। তো সেই একটা দীর্ঘকাল থেকে বিএনপি ক্ষমতা চালিয়ে, ক্ষমতার একটা যে চালানোর যে একটা অভিজ্ঞতা এবং জনগণের জন্য কাজ করার যে অতীত ইতিহাস, সে অতীত ইতিহাস থেকে আগামী নির্বাচনে আশা করি ইনশাল্লাহ বিএনপি একটা নিরপেক্ষ যদি ভোট হয়, বিএনপি এখানে বিপুল আসন নিয়ে জয়লাভ করবে। আর যদি এখন ধরেন ওই যে 111-এর সময় যেভাবে এই নিরপেক্ষ নির্বাচনের নামে একটা ম্যানিপুলেট করা হয়েছে, যদি সেগুলো করা হয়, হয়তো তখনও হয়তো এবার বিএনপিকে ওইভাবে হারানো যাবে না, কিন্তু করা হবে কি হয়তো বিএনপির কিছু আসন কমানো যাবে। কিন্তু আপনি যেটা বলছেন, বলতে যাচ্ছেন যে মনে করেন বিএনপিকে একদম হটিয়ে দিব, আমি ফেসবুকে এই 2000, 5000, 10,000 ভোট আইডি চালাই আর বিএনপির জনপ্রিয়তা 10 নামাই দিব, এটা আসলে ইয়ে নয়। এটা হচ্ছে মানে বিএনপি হচ্ছে একটা জনসাধারণের দল। এখন এখানে রিক্সাওয়ালা, মজুর, শিক্ষিত, আবাল বনিতা সকল ধরনের মানুষ যে দলটিতে আছে, সে দলটাকে তো আপনি চাইলেই তার জনপ্রিয়তা আপনি কমাই ফেলতে পারবেন। আপনি ওই যে ধরেন একটা এই একটা জেলার একটা উপজেলা, উপজেলার আন্ডারে একটা ইউনিয়ন, ইউনিয়নের আন্ডারে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের একজন সমর্থক, বিএনপির সমর্থক, সে বিএনপির মিছিল মিটিং করে, হয়তো সদস্য, এখন সে একটা ওই এলাকায় একটা ছোট্ট একটা ঘটনা করছে, এইটাকে যেভাবে আমাদের জাতীয় পত্রিকাগুলো, বিশেষ করে বড় বড় মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে যেভাবে হাইলাইট করা হচ্ছে, এইটা স্বাধীনতার পরে আমার বোধহয় আর কখনো ঘটেনি। এটা খুবই একটা বিরল একটা ঘটনা। এটা 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 উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা দলকে টার্গেট করে যে এই দলের এত জনপ্রিয়তা কেন, মানে ঈর্ষাবশত এদের জনপ্রিয়তা কমাতে হবে, ওদের এত লোক কেন, ওদের মিছিলে এত লোক হয় কেন, ওরা ডাকলে এদের সমাবেশে এত মানুষ হয় কেন, এই ঈর্ষা বশতেই বৈশার জায়গা থেকে আপনার দেশি এবং বিদেশি চক্রান্ত এখন কাজ করছে বিএনপির জনপ্রিয়তাকে কমাতে। মূলত এটাই হচ্ছে মূল বিষয়। আসলে এখানে যেভাবে ঘটনা একটা যদি ইউনিয়নে ঘটে, ওইটা সর্বোচ্চ একটা আপনার উপজেলার পত্রিকা বা জেলা পত্রিকায় হতে পারে, বা আপনার মেন বড় পত্রিকার মফস্বলের একটা ছোট্ট জায়গা হতে পারে, কিন্তু এটা ফার্স্ট পেজে চলে আসছে। আপনার আপনারা তো পত্রিকার, আপনারা সাংবাদিকতা করেন, দীর্ঘদিন পত্রিকার সাথে ছিলেন, ফার্স্ট পেজে কোন নিউজটা বেশি কভার করে, ওটার গুরুত্ব কতটুকু। এখন একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা পাতিনেতার ঘটনা যদি মেইন স্ট্রিম মিডিয়ার ফার্স্ট পেজে অথবা ব্যাক পেজে ডিসি করে আসতে, 2 কলাম, সিঙ্গেল কলাম, 2 কলাম করে আসে,
এইটা আমরা হচ্ছে জাতি হিসেবে আমরা খুবই মানে দুর্ভাগ্য জাতি বলবো। এছাড়া আসলে আমার আর তেমন কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে বিএনপি কি বর্তমানে নতুনদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, নাকি তেগি বা পুরাতন যারা ছিল তাদেরকে বেশি গুরুত্ব বা প্রায়োরিটি দিচ্ছে? দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বক্তব্য আছে, মিছিলের শেষে থাকা ছেলেটিও মূল্যায়ন পাবে। এখন বিএনপি অনেক বড় দল, এখানে অনেক বড় বড় নেতা, অনেক স্টেক হোল্ডারদের ইয়া রয়েছে। এখানে ধরেন অনেক নেতার সাথে অনেক নতুন নতুনরা আসে, যোগ হয়, যায়। কিন্তু যারা ত্যাগী, তারা ত্যাগী থাকে, তারা এই দলের প্রাণ, তারা দিন শেষে তাদেরই মূল্যায়ন হবে। কারণ এই রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতিতে হঠাৎ করে কার উত্থান কার পতন এটা বলা যায় না। এখন বিএনপির একটা সুসময় আছে, অনেককে দেখা যাচ্ছে আসতেছে ফুলের মৌমাছির মতো এখানে আসতেছে ফিরতেছে। কিন্তু যখন আমরা গত 16-17 বছর আমরা যখন রাজপথে ছিলাম, আমাদেরকে যারা অনেকে বলতো যে বিএনপি করো কেন, বিএনপি করে এই দল করো কেন, এই ছাত্র দল করো কেন, এই চাকরি করো, এই করে লাভ কি, এই যে ব্যবসা বাণিজ্য করো, এই যে দলটা এটা আর 41 সাল পর্যন্ত ক্ষমতা আসবে না, এই ধরনের আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে। কিন্তু এখন দেখি যে যারা আমাদেরকে এভাবে জ্ঞান দিয়েছে তারাই এখন আমাদেরকে আগে ফোন করছে, কি অবস্থা জাভেদ, কেমন আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। আমরা এই ধরনের লোকদেরকে এড়াই চলার চেষ্টা করতেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকেও অনেকে এড়াই চলছে, কিন্তু ওই যে বলে না, একটা বড় দলে অনেক ধরনের মানুষ থাকে, তো কিছু কিছু সিনিয়র নেতারা এই ধরনের কিছুকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এটা তাদের ব্যক্তি স্বার্থ হোক, ব্যবসায়িক স্বার্থ হোক, বা তার নির্বাচনী আসন কেন্দ্রিক হোক, বিভিন্ন কারণে দিচ্ছে। তা আমি এটা আপনাদের এই রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে সেসব নেতাদেরকে অনুরোধ করব, গত 17 বছরের ত্যাগী মজলুম যারা এই দলকে লালন করেছে, পালন করেছে, যারা এই দলের সাথে রাজনীতি করেছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, আপনারা দয়া করে তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে পাশে রাখবেন, তাদেরকে এই দলের জায়গা দেবেন। ধন্যবাদ জাভেদ ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, আমাদের রূপসী বাংলা টেলিভিশনের দর্শকদেরকেও, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সচেতনভাবে আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।